হ্যালো এভরিওয়ান, আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার শুরু করব। সেটি হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারের থার্ড চ্যাপ্টার, গতিবিদ্যা, যেটা হচ্ছে কাইনেমেটিক্স বলে থাকি আমরা। তোমরা অলরেডি সবাই জেনে গিয়েছো যে আমাদেরকে একটা প্রোগ্রাম লঞ্চ হয়েছে, যেটা আমরা মডিউলার সিস্টেম প্রোগ্রাম বলেছি। বলতে পারো হচ্ছে সেটার একাডেমিক ফিজিক্স মডিউল আমরা আজকে পড়বো। সেটা হচ্ছে গতিবিদ্যার ফার্স্ট লেকচার। সো আমরা সরাসরি পড়ায় চলে যাই। সেটা হচ্ছে আজকে গতিবিদ্যা। গতিবিদ্যা বলতে কি বোঝায় আসলে? কোনো বস্তুর গতি নিয়ে আলোচনা। তা আমি এই লেকচার গুলোতে অ্যাকচুয়ালি আমরা যা বুঝাবো সেটা হচ্ছে যতটুকু আমার এইচএসসি পরীক্ষার জন্য দরকার ঠিক এক্সাক্ট তার মধ্যে থাকা। আর হচ্ছে আমরা অ্যাডভান্স কিছু পড়িয়ে দিব, যেটা তোমাদের পরবর্তীতে অ্যাডমিশনে অবশ্যই খুবই কাজে লাগে। আচ্ছা, ঠিক আছে। তো গতিবিদ্যার প্রথমেই এই জিনিসগুলো আমরা পড়েছি আসলে। পড়েছি বলতে তোমরা অলরেডি 9-10 বলো বা তার আগে পড়ে থাকতে পারো, যে দ্রুতি, ব্যাগ, এই রিলেটেড কথাবার্তাগুলো পড়েছি। চলে যাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি আমার একটা প্রথম টপিক, সেটা হচ্ছে গড় দ্রুতি। আচ্ছা, গড় দ্রুতি এবং গড় বেগ লেখার সাথে সাথে আবার এখানে আবার আমার মেনশন করা আছে যে তোমার গড় দ্রুতিটা কি বলতে বোঝায়। গড় দ্রুতিটা বলতে বোঝাচ্ছে এখানে অতিক্রান্ত দূরত্ব, আমি যেটাকে আমরা ইংলিশ টার্মে ডিস্টেন্স বলতেছি, বাই মোট সময়। এখন অতিক্রান্ত দূরত্বকে আমরা ডেল এস বাই ডেল টি লিখতেছি। অ্যাকচুয়ালি দূরত্ব বলতে কি বোঝায়? দূরত্ব বলতে বোঝায় দূরত্ব বলতে আমরা এক্স্যাক্টলি বুঝি যে অবস্থানের পরিবর্তন। ঠিক আছে, তোমার একটা একটা অবস্থান থেকে আরেকটা অবস্থানে গেলা, যে পরিবর্তনটা হলো সেটাকে এখানে আমরা আসলে অতিক্রান্ত দূরত্ব বলছি। মানে তুমি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে, এই পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে গেলা, এখানে S2 গেলা, তাহলে টোটাল অতিক্রান্ত দূরত্ব হচ্ছে S1 প্লাস S2। এটাকে আমরা অতিক্রান্ত দূরত্ব বলতেছি। এখানে যে সময়টা লাগে সে সময়টা আমরা নিব, এই মোট সময়টা দিয়ে ভাগ করলে তুমি টোটাল গড় দ্রুতিটা পেয়ে যাচ্ছ। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা গড় দ্রুতি সম্পর্কে একটা মোটামুটি আইডিয়া হলো। এবং গড় বেগে মোস্ট অফ দ্য কেসে আমরা দ্রুতি এবং ব্যাগ নিয়ে আসলে একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই অনেকেই। মানে আমরা হয়তো অনেকে না, অনেকের কথা বলতেছি। সেটা হচ্ছে যে দ্রুতি এবং ব্যাগের তফাৎটা কি তাহলে আসলে? আজকে একটু ভুল হয়েছে। সেটা হচ্ছে এখানে মোট সময় না, কথাটা হবে মোট সরণ। সরি ফর দ্যাট। গড় বেগ মানে হচ্ছে মোট সরণ বাই মোট সময়, এবং এটার আমি ইংলিশ টার্মটাও বলে দিয়েছি, সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এটাও মনে হয় ভুল হয়েছে, ডিসপ্লেসমেন্ট। মিস্টেক তোমার এটার জন্য। ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে ধরো তুমি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে গেলা, এরপর তুমি আরেকটা পয়েন্টে গেলা। ঠিক আছে, এখন তুমি এর আগে আমি বললাম যে এটা S1 গেলা, এটা S2 গেলা। তো এখন S2, বাট ডিসপ্লেসমেন্ট মিন, সরণ মিন ফার্স্ট পয়েন্ট টু লাস্ট পয়েন্ট মিনিমাম ডিস্টেন্স। কারণ হচ্ছে এই ফার্স্ট পয়েন্ট থেকে লাস্ট পয়েন্ট, ধরো আইদার ফার্স্ট পয়েন্ট হচ্ছে এ, লাস্ট পয়েন্টটা বি। এ থেকে বি তে যাওয়ার হাজারো পথ আছে, তুমি এভাবেও যেতে পারো, তোমার ইচ্ছে হলে এই দিক দিয়ে যাবা, যে কোনো দিক দিয়ে তুমি যেতে পারো। বাট ফার্স্ট পয়েন্ট টু লাস্ট পয়েন্ট মিনিমাম ডিস্টেন্স, দ্যাট ইজ কল্ড ডিসপ্লেসমেন্ট, যেটাকে আমরা সরণ বলছি। সেটাকে আমরা আসলে সরণ কাকে বলে, সেই সরণটাকে ডেল আর এখানে ভেক্টর দিয়ে প্রকাশ করছি। এটার আমি এখনো বলিনি, বলবো। এটাকে বলবো হচ্ছে অবস্থান ভেক্টরের পরিবর্তন। সেটাকে বলবো আসলে সরণ, মানে যেটা আমরা অবস্থান ভেক্টরের পরিবর্তন বলতেছি। তো এখন আমি একটু ক্লিয়ার করতেছি তোমাদের। দ্রুতি ইজ এ স্কেলার and bag is vector। মানে তুমি দ্রুতিকে মেনশন করতে তোমার দিক মেনশন করার প্রয়োজন নেই, সেটা দূরত্বের সাথে হচ্ছে আমার রিলেটেড। যেহেতু দূরত্ব স্কেলার রাশি, সো দ্যাটস ওয়াই দ্রুতিও স্কেলার রাশি। বাট ব্যাগ হচ্ছে ভেক্টর রাশি, বিকজ ইটস রিলেটেড টু ডিসপ্লেসমেন্ট, আই মিন সরণ। সরণ যেহেতু ভেক্টর রাশি, সো দ্যাটস ওয়াই ব্যাগও হচ্ছে ভেক্টর রাশি। তো এই গেল আমার গড় বেগ এবং গড় দ্রুতির কনসেপ্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝলেও আমরা একটা উদাহরণে চলে যাব, তাহলে জিনিসটা খুবই ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা ম্যাথ দেখতে পাচ্ছি, খুবই ভালো ম্যাথ। এগুলো এমসিকিউর জন্য বেশ ভালো, ইম্পর্টেন্ট। একটু খেয়াল করো, দেওয়া আছে
দেওয়া আছে হচ্ছে 18 সেন্টিমিটার ব্যাসার্ধের 18 সেন্টিমিটার ব্যাসার্ধে একটি বৃত্তাকার পথে কোনো কণা 10 সেকেন্ড পর্যায়কাল, একটু মাইন্ডেড, 10 সেকেন্ড পর্যায়কাল মানে পর্যায়কাল বলতে কি বোঝায়? ধরো এখানে এই বিন্দু দেওয়া আছে না, এই বিন্দুটি এই পাশ দিয়ে ঘুরে পুরো পথ যে আবার এই বিন্দুতে আসতে তার সময় লাগে 10 সেকেন্ড। ক্লিয়ার? গতিপথের 1/4 অংশ অতিক্রমকালে কণাটির গড় দ্রুতি এবং গড় বেগ নির্ণয় করো। ভেরি এক্সেলেন্ট। ওকে ফাইন, আমরা অঙ্কটা করে ফেলি চট করে। এখানে আর এর মান দেওয়া আছে হচ্ছে 18 সেন্টিমিটার। ওকে, আমার বলছে 1/4 অংশ, তার মানে টোটালটাকে যদি আমি 4 দ্বারা ভাগ করি তাহলে আমার এই যে এ থেকে বি দেখানোই আছে, এই থেকে বি তে যেতে আমার গড় দ্রুতি এবং গড় বেগ বের করতে হবে। গড় দ্রুতির সঙ্গে আমরা কি পড়েছি যে অতিক্রান্ত দূরত্বটা মানে কি? এই যে সার্কুলার পোর্শনের 1/4 পোর্শন সেটা আমার এখানে কাউন্ট হবে। টোটাল কত? টোটাল যদি এ থেকে বি আমি টোটাল সার্কেলটা যদি চিন্তা করি তাহলে আসবে হচ্ছে 2πr। সো এটার যেহেতু 1/4 তাহলে ভাগ 4 πr/2। আচ্ছা, তার মানে এখানে অবস্থা টোটাল অতিক্রান্ত দূরত্ব হবে πr/2। এটা কি সবার মাথায় ঢুকেছে মনে হয়, আশা করি। এবং এখান থেকে টোটাল এই 1/4 যেতে তার সময় কত লাগে? সাপোজ ধরো পর্যায়কাল যদি আমার ক্যাপিটাল টি হয় তাহলে 1/4 যেতে তার 1/4 সময় লাগবে। ঠিক আছে, তাহলে আমার আসবে 2πr/টি। মানগুলো বসায় দাও। 2π আর হচ্ছে 18 সেন্টিমিটার, তাহলে 0.18 10 সেকেন্ড। এখানে আবার আনসারটা আসবে 3 মিটার/সেকেন্ড। আশা করি তোমরা আনসারটা মিলিয়ে নিতে পারবা। ওকে ফাইন। আচ্ছা, বাট আমি যদি বলি গড় বেগ, কিন্তু সেটা হবে না। কারণ একটু খেয়াল করো, আমার এই থেকে বিতে কিন্তু ডিরেকশন চেঞ্জ হচ্ছে, কারণ আমার প্রত্যেকটা মোমেন্টে বস্তুর ব্যাগ বলো বা গতি বলো যাই বলো, বস্তুর দিক কিন্তু তার এই বৃত্তাকার ওই বিন্দু স্পর্শক বরাবর, তার মানে ভেলোসিটির দিক কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। আর আমার সেটাও দেখার বিষয় না। গড়বেগ আমরা জানি মোট সরণ, সরণের একটা সংজ্ঞা কি পড়ছি? সরণের একটা সংজ্ঞা পড়ছি হচ্ছে ফার্স্ট পয়েন্ট টু লাস্ট পয়েন্ট মিনিমাম ডিস্টেন্স। ফার্স্ট পয়েন্ট টু লাস্ট পয়েন্ট মিনিমাম ডিস্টেন্স হচ্ছে এটা, তুমি যেদিক দিয়ে যাও একবারে স্ট্রেট, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট টু লাস্ট পয়েন্ট মিনিমাম ডিস্টেন্স। ঠিক আছে, তাহলে এতটুক হচ্ছে আর, এতটুক হচ্ছে আর। এটা যদি আমার ওই, তাহলে কত হবে? √r² লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। আর সময় তো আমার সেই t/4ই লাগলো। তাহলে উপরে কত থাকলো? উপরে থাকলো হচ্ছে r√2/t/4। সো দ্যাটস ওয়াই সেখানে গড় বেগের মানটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। গড় বেগের মানটা কত আসবে? মিটার/সেকেন্ড, এরকম একটা কিছু। আশা করি মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। এর পরবর্তী একটা প্রবলেমে চলে যাই আমরা। আমরা কয়েকটা ম্যাথ করবো, কারণ গড় বেগ গড় দ্রুতিটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট। প্রতিবারই একটা এমসিকিউ কোশ্চেন কিন্তু এখানে আসে। আচ্ছা, এর পরবর্তী প্রবলেমটা হচ্ছে একটি গাড়ি তার গতিপথের অর্ধেক 200, একটি গাড়ি তার গতিপথের অর্ধেক যায় 40 কিলোমিটার/আওয়ার এবং বাকি অর্ধেক যায় 60 কিলোমিটার/আওয়ার গতিতে। ওকে, আচ্ছা, গড় দ্রুতি এবং গড় বেগ নির্ণয় করো। ফাইন, তাহলে আমরা বের করা শুরু করে দিই। ধরলাম গাড়িটা প্রথমে এই বিন্দুতে ছিল, তাহলে গতিপথের অর্ধেক মানে টোটাল ধরলাম গতিপথ সে স্ট্রেট লাইনে ধরলাম, আঁকাবাক যেহেতু কিছু বলা নেই, তাহলে আমরা টোটাল অর্ধেক অর্ধেক করে ফেলে ধরলাম। এইখানে হচ্ছে বি বিন্দু, এখানে হচ্ছে সি বিন্দু, সে এই বরাবর যাচ্ছে। এতটুকু ধরলাম এস, এতটুকু ধরলাম এস, কারণ হচ্ছে গতিপথের অর্ধেক বলছে, তাহলে এটা এস হলে ওটাও এস। আর যদি টোটালটা তুমি এস ধরো এটা হবে s/2 আর এটা হলো s/2, আর আমি টোটালটাকে 2s ধরছি। ওকে, তাহলে এই যে এতটুক যায় হচ্ছে তার গতি দেওয়া হচ্ছে v1 40 কিলোমিটার/আওয়ার। এই যে এতটুক যায় তার গতি দেওয়া হচ্ছে v2, সেটার মান কত দেওয়া হচ্ছে 60 কিলোমিটার/আওয়ার। ওকে, আচ্ছা, এখন বলো তো তার দূরত্ব সমান, কিন্তু ব্যাগ বা তুমি দ্রুতি যাই বলো না কেন ডিরেকশন সেম, এখানে তার সময় কি সেম লাগবে? কখনোই না, কারণ আমরা হাজার একটা সূত্র মনে হয় জানি s = vt। ঠিক আছে,
তো এস যদি সেম হয়, ভি যদি যেটা হবে, ভি যদি চেঞ্জ হয়ে যায়, টি ডেফিনেটলি চেঞ্জ হবে। কারণ এখানে আমার সময় লাগলো ধরলাম T1, আর এখানে সময় লাগলো হচ্ছে T2। ওকে ফাইন। এখন আমরা অঙ্কটা করার সময় আমরা একটু খেয়াল করি, প্রথম ক্ষেত্রে এ থেকে যখন আমার বি তে গেল, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এস ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, V1 T1। এবং যখন আমার বি থেকে সি তে গেল, তখন লিখতে পারি এস ইজ ইকুয়াল টু V2 T2। ওকে ঠিক আছে। এখন 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 আমার এখান থেকে আমার টাইমটা বের হয়ে আসবে, কারণ টাইম তো দেওয়া নেই, আমার এস ও দেওয়া নেই, কিছুই দেওয়া নেই। যাই হোক, আমার টাইমটা বের করে রাখি, এটা আমার কাজে আসবে পরবর্তীতে অ্যাজ ওয়েল V2। আচ্ছা, এখন বলো যে এখানে আমার গড় জুতি কত হবে? গড় জুতি হবে হচ্ছে টোটাল দূরত্ব। টোটাল দূরত্ব কত এখানে? 2s। সময় কত? T1 প্লাস T2। এবং গড় বেগ কত হবে? একই কথা, সরণও কিন্তু সেম, এখানে 2s V1 সরি T1 প্লাস T2। 2s T1 এর মান কত? s বাই V1 প্লাস s বাই V2। তো আলটিমেটলি আসবে 2V1 V2 বাই V1 প্লাস V2। আর এই জায়গায়ও সেমই আসবে 2V1 V2 বাই V1 প্লাস V2। আশা করি তোমরা প্রসেসটা বুঝে গেছো যে এখানে গড় বেগ এবং গড় দ্রুতি সেম আসতেছে। কারণ কি বলো? কারণ আগের অঙ্কে কিন্তু গড় বেগ গড় দ্রুতি সেম ছিল না, কিন্তু পরের অঙ্কে গড় দ্রুতি গড় বেগ সেম চলে আসছে। কারণ এখানে এই থেকে সি তে যেতে আমরা কোনো ডিরেকশনে চেঞ্জ করি নাই, এবং সরণ এবং দূরত্বের মান সেম ছিল। ঠিক আছে, তো আমার এখানে জাস্ট এই যে পোরশনটাতে তুমি যদি এখন মানগুলো বসাও, তাহলে আমার এখানে কি মান বসাবা? V1 এর মান হচ্ছে, V1 এর মান যদি 40 বসাও, V1 এর মান 40, আর V2 এর মান যদি তুমি 60 বসাও, তাহলে গড় জুতির মানটা কত আসবে? এই যে এই সূত্রটাতে যদি বসাও, গড় জুতি বা গড় বেগ তুমি এখানে যাই বলো, মান আসবে হচ্ছে 48। আবার সেম ভাবে এটাও কিন্তু আমার গড় বেগের মানের সমান। ফার্স্ট কথা হচ্ছে গড় জুতি এবং গড় বেগের মান সমান। আগের অঙ্কে দেখলাম যে সমান না, এই অঙ্কে দেখলাম সমান হয়ে গেছে, যে 48 কিলোমিটার পার আওয়ার। আরেকটা অঙ্ক দেখবো, একটু খেয়াল করো। একটি গাড়ি তোমার এ থেকে বিতে গেল, এ থেকে বিতে সরাসরি বলে দিচ্ছে, এ থেকে আমার বিতে গেছে একটা গাড়ি। আমার V1 দেওয়া হচ্ছে 40, এবং সে বি থেকে এতে রিটার্ন করে, বা সুন্দর। তাহলে হচ্ছে সেটা আবার আলাদা হবে 60 কিলোমিটার পার আওয়ার। গড় বেগ গড় দ্রুতি বের করো, আমি ডাইরেক্ট বের করবো যে গড় দ্রুতি কত হয়। এখানে গড় দ্রুতি হচ্ছে টোটাল আমার অবস্থানের পরিমাণ, মানে টোটাল দূরত্ব কত। ধরলাম গেল এস, আসলো এস, তাহলে আবার 2s, মানে গেল এস দূরত্ব আবার আসলো এস দূরত্ব, তাহলে টোটাল 2s। বললাম T1 প্লাস T2, যেতে T1 সময় লাগছে, আসতে কি যেতে T1 সময় লাগলো, আসতে হচ্ছে আগের মতোই আসবে। তো এটা আলটিমেটলি ফর্মুলা হবে 2V1 V2 বাই V1 প্লাস V2। 40 এবং 60, এটার মান আসবে 48 কিলোমিটার পার আওয়ার। যদি V1 এবং V2, এটা হচ্ছে আমার V1 এর মান, এটা হচ্ছে আমার V2 এর মান, যদি মানগুলি বসা, আমি যদি বলি গড় বেগ কত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই থেকে যে বি থেকে আবার এতে আসলো, আমি কি বারবার বলতেছি, ফার্স্ট পয়েন্ট টু লাস্ট পয়েন্ট। ধরো ফার্স্ট পয়েন্ট হয়ে লাস্ট পয়েন্ট হয়ে, তার মানে কোনো সরণ আছে, সরণ হচ্ছে এখানে জিরো, সরণ হচ্ছে জিরো হয়ে যাবে। এটা আরেকভাবে বলা যায়, তুমি ধরো প্লাসে গেলা এস, আবার বিপরীতে আসলো মাইনাসে গেলে, মাইনাসে আসলা এস, তাহলে এস আর মাইনাস এস মিলে জিরো হয়ে যাবে। কারণ তুমি যখন প্লাস মাইনাস হিসাবগুলো যখন হবে হচ্ছে তুমি ভেক্টর ক্যালকুলেশন করতে চাও, তখন খুব ভালোভাবে আসবে। আর স্কেলার ক্যালকুলেশন আসলে প্লাস মাইনাস কোনো ম্যাটার করে না, তাহলে নিচে যাই ভাগ জিরো আসবে। তাহলে এটা 0 কিলোমিটার পার আওয়ার, জিরো আর জিরোটা একই কথা। এখানেও কিন্তু গড় বেগ এবং গড় দ্রুতি সেম না। ক্লিয়ার সবাই? আশা করি মোটামুটি একটু ক্লিয়ার হয়েছে। এখানে একটা খুবই ইম্পর্টেন্ট অনুধাবন কোশ্চেন আসছে, আমরা সাথে সাথে অনুধাবন কোশ্চেন গুলো একটু দেখে নিচ্ছি। যে কোনো বস্তুর গড় বেগ শূন্য হলেও গড় দ্রুতি শূন্য নাও হতে পারে। ঠিক আছে, তো
অ্যাকচুয়ালি মানে আমরা আগে দুইটা উদাহরণ যদি বলে দিতাম তাহলে কিন্তু হয়ে যায়, তাই না? ধরো গড়বেগ শূন্য হলেও গড় ত্রুটি কিন্তু শূন্য নাও হতে পারে। গড়বেগ কখন শূন্য হয়? গড়বেগ শূন্য হয় যখন আমার সরণের মানটা হচ্ছে জিরো হয়ে যাচ্ছে। এই সরণের মান জিরো মানে হচ্ছে একটা পয়েন্ট থেকে তুমি শুরু করলা, তুমি দুনিয়া ঘুরে তুমি ওই পয়েন্টেই আসলা, লাস্টে দুনিয়াটা ঘুরে তুমি ওই পয়েন্টে আসলা, তাহলে তোমার সরণের মান কিন্তু জিরো হচ্ছে, ঠিক আছে? কিন্তু ওই ক্ষেত্রে তোমার গড় বেগটাও শূন্য হয়ে যাচ্ছে, বাট ওই ক্ষেত্রে কিন্তু গড় ত্রুটি কখনোই শূন্য না, কারণ এই যে টোটাল তোমার যে দূরত্বটা তুমি পার করেছো সেটা কিন্তু তোমার এখানে কাউন্ট হয়ে যাবে। তুমি এই এই অনুধাবন কোশ্চেনটা আনসার করার সময় জাস্ট এভাবে বলবা যে কোনো বস্তু এ থেকে বিতে গেল, কোনো বস্তু এ থেকে বিতে গেল এবং বি থেকে সিতে গেল, দুইটা উদাহরণ একটু ব্যাখ্যা দিবা, ঠিক আছে? এই সিতে গেল, দুইটা এস ছিল, এই ক্ষেত্রে গড় বেগ এবং গড় ত্রুটি কোনোটাই শূন্য না, তার মান আসতে পারে। কিন্তু এ থেকে বিতে যে আবার বি থেকে এতে ব্যাক করলো, এই ক্ষেত্রে কিন্তু আমার গড় বেগটা শূন্য হয়ে যাবে, গড় বেগটা শূন্য হয়ে যাবে, কিন্তু গড় ত্রুটির আমরা একটা মান পাবো, খুবই সুন্দর একটা মান পাবো। এই উদাহরণটা দিয়ে আমরা কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারছো। আচ্ছা, পরে টপিকে চলে যাই। পরে এমসিকিউ দিয়েছি আমি এখানে, সেটা হচ্ছে একটু খেয়াল করো যে এই এমসিকিউটা কিন্তু প্রায় দেখলাম এবার বোর্ড কোশ্চেন গুলোতে আসতেছে, খুবই ভালো একটা এমসিকিউ। একটি গাড়ি পরবর্তী ওয়াই মিনিটে এক্স কিলোমিটার যায়, গড় গতি বের করে। আচ্ছা, গড় বেগে ঝামেলা নেই এখানে। আচ্ছা, আমি বের করি। আচ্ছা, তাহলে গড় গতি বের করি। মানে টোটাল দূরত্ব কত এখানে? y কিলোমিটার প্লাস x কিলোমিটার, একসাথে লিখি x প্লাস y কিলোমিটার। আবার সময় কত? সময় হচ্ছে হলো x মিনিট আর y মিনিট, ওই আবার ওই x মিনিট। তাহলে আমরা x প্লাস y বাদ দিয়ে দিই 1 কিলোমিটার, আর নিচে চলে আসলো 1 মিনিট। আমার একটু অপশনগুলোর দিকে একটু তাকাবা, যেখানে মিটার পার সেকেন্ড আছে, কিলোমিটার পার সেকেন্ড আছে, কিলোমিটার পার আওয়ার আছে। তো কিলোমিটার যেহেতু আছে আমি অপশনটা আগে সেকেন্ডে নাও, সেকেন্ডে নিলে কি করবা? 60 দ্বারা গুণ করবা, আর যদি নিচে 60 দ্বারা গুণ করো তাহলে থাকবে 1/60, তাহলে উপরে কিলোমিটার থাকতেছে, নিচে সেকেন্ড হয়ে যাচ্ছে। তাহলে এটা তো জীবন আনসার না, কারণ আমার এখানে সবগুলো আনসারই হচ্ছে 60, মানে সবগুলোই হচ্ছে কি দেখানো? 60 দেখানো, তাই না? আচ্ছা, এখন আমি মিনিটকে হচ্ছে আওয়ারে নিতে চাই, তাহলে মিনিটকে যদি আওয়ারে নিই তাহলে হয় কিনা, কারণ আমার এখানে একটা অপশন আছে মিটার, আর এটা 1 আওয়ারে নিলে এখানে আমার 60 দিয়ে ভাগ যদি করি তাহলে এটা আমার আওয়ারে চলে যাবে। আনসার মিলে গেছে 60 কিলোমিটার পার আওয়ার। ওকে, তাহলে আনসার হচ্ছে আমার এই যে ঘ নাম্বারটা হচ্ছে আমার আনসার। ওকে ওকে, দেন আমরা আরেকটা ইম্পর্টেন্ট টপিকে যাব, সেটা হচ্ছে দ্রুতি বা তাৎক্ষণিক দ্রুতি। দ্রুতি বা তাৎক্ষণিক দ্রুতি অ্যাকচুয়ালি দ্রুতি তো অলরেডি আমরা পড়ে আসছি যে অবস্থানের পরিবর্তন বাই টোটাল সময়, ঠিক আছে? এখন তাৎক্ষণিক দ্রুতি জিনিসটা কি, আমি এখানে একটা সূত্র লিখে রাখছি, তারপর আমি এটাকে আমি ডেফিনেটলি এক্সপ্লেন করবো। এক্সপ্লেন কিভাবে করবো একটু দেখেন। যেহেতু অবস্থানের পরিবর্তন বলা হয়েছে, তো অবস্থানের পরিবর্তনটা কি এখানে দিলাম টি। আচ্ছা, এখানে এস, এখানে টি দিলাম, ধরলাম একটা বস্তু হচ্ছে টি এর সাপেক্ষে, সময় সাপেক্ষে তার অবস্থানের পরিবর্তন দেখাচ্ছে, তাহলে সে এতটুকু গেল। ওকে, একটা গ্রাফ আঁকলাম। তো এই জায়গায় আমি দুটা পয়েন্ট দিলাম, সে এই পয়েন্টে ছিল, এই পয়েন্টে ছিল, এতটুকু পয়েন্ট হচ্ছে তার ডেল হচ্ছে তার অবস্থানের পরিবর্তন। এই রেসপেক্টে আমার টাইম লাগছে হচ্ছে ডেল টি। তখন আমি এই যে ডেল এস বাই ডেল টি করে তার টোটাল গড় ত্রুটি বের করে ফেলতেছি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যেতে, ঠিক আছে? এখন আমি বললাম যে সময়টা, এই ডেল টির মানটা আমি শূন্যের কাছাকাছি নিয়ে যাব। কোথায় বললাম? সময়ের পরিবর্তনটা আমি শূন্যের কাছাকাছি, যদি শূন্যের কাছাকাছি নিয়ে যায় তাহলে আমার এদিকে মুভ করা শুরু করবে, ঠিক এই জায়গায় চলে আসবে। আমার যদি শূন্যের কাছাকাছি তুমি নিতে চাও, একেবারে এই করে লাগালাগি চলে আসবে না,
তখন দেখা যায় যে ডেল টিটা যখন শূন্যের কাছাকাছি নাও, তখন তুমি এই যে এই পয়েন্টে, এই যে একবার ওই পয়েন্টে একটা বিন্দুতে তুমি হচ্ছে গড় জুটির মান পাও। তাহলে একটা বিন্দুতে যখন এই গড় জুটির মানটা পেয়ে যাবা, সেটাকেই বলতেছি আমরা তাৎক্ষণিক জুটি। এই জন্য তাৎক্ষণিক নামটা ইউজ করা হয়েছে। এটাকে আমরা মেইন জুটিও বলে থাকি। মানে আই মিন আমি যেটা বোঝাতে চাচ্ছি যে গড় জুটি ডেল এস বাই ডেল টি, যে সেটা যদি সময়ের পরিবর্তনটা তুমি শূন্যের কাছাকাছি নিয়ে যাও, তাহলে যে আমার মানটা আসবে সেই মানটাকে বলা হচ্ছে তাৎক্ষণিক ত্রুটি। এবং এটা যদি ধরো এটা এমন হতে পারে সমবেগে যাচ্ছে বা অসমবেগে যাচ্ছে, যাই হোক, ওই মুহূর্তে করে ডেলটির মানটা যদি শূন্যের কাছাকাছি নিয়ে যাও, তাহলে ওই যে মুহূর্তে, যে কোনো মুহূর্তে ওই পয়েন্টে আমার কি ত্রুটির মানটা কাউন্ট করে, এবং সেটাকে আমরা তাৎক্ষণিক ত্রুটি বলতেছি। আমরা বইগুলো থেকে দেখে নিতে আমরা সংখ্যাটা ভালো মতো বুঝে নিব। এত আমরা ডিটেলস মনে হয় বুঝবো না যারা অলরেডি একবারে নিউ ফার্স্ট ইয়ার, যারা ফার্স্ট ইয়ার, যারা অলরেডি মোটামুটি ফার্স্ট ইয়ার অলরেডি অনেকটা পড়ে এক্সামিনিং যারা আছে, তারা তো অলরেডি অনেক বুঝে। আসলে আজকে লেকচারটা মেইনলি হচ্ছে যারা একেবারে নিউ ফার্স্ট ইয়ার, যারা অলরেডি শুরু করেছো তাদের জন্য। বাট লিমিটটা আসলে তোমরা হায়ার নোটে ভালো মতো ডিটেলসে পড়বা। আচ্ছা, ডেল টিটা যখন শূন্যের কাছাকাছি যায়, তখন ডেল এস বাই ডেল টির মানটাকে আমরা এই যে এইভাবে লিখি, ডিএস বাই ডিটি। ডিএস বাই ডিটি, যেটাকে আমরা বলতেছি আসলে সময়ের সাথে, না এটা সময়ের সাপেক্ষে, সময়ের সাপেক্ষে দূরত্বের অন্তরীকরণ। অন্তরীকরণ, যোগজীকরণ মানে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন আসলে আমরা পড়ছি কি পড়ছি না সেটা বলবো না, আমরা হয়তো বা ভেক্টর চার্টে হালকা ধারণা রাখতে পারি। সেটা আমি তারপর একটু দেখাই দিব, ঠিক আছে, পরবর্তীতে দেখাই দিব। মানে অ্যাকচুয়ালি তুমি দূরত্বকে যদি সময় সাপেক্ষে, মাথায় একটু ভালো মতো ঢুকাও, বারবার বলতেছি সময়ের সাপেক্ষে, সময়ের সাপেক্ষে, সময় সাপেক্ষে, সময় সাপেক্ষে যদি তুমি দূরত্বকে অন্য কোনো কিছু সাপেক্ষে না, যার সাপেক্ষে করবা সেটাকে লিখবে এরকম ডি বাই ডিটি। তার মানে এখানে সময় সাপেক্ষে বোঝায় কাকে করতেছো, এস কে। ব্যাপারটা বুঝতে পারলাম? তাহলে তুমি কি পাবা, ওই জায়গায় ত্রুটি পাবা, ওই পয়েন্টে ত্রুটি পাবা। এটাকে বলবো হচ্ছে তাৎক্ষণিক ত্রুটি। আচ্ছা, তার মানে তাৎক্ষণিক ব্যাগটাও সেম জিনিস হবে। যেহেতু গড়বেগ আমরা জানি হচ্ছে কি, গড়বেগ জানি হচ্ছে অবস্থান ভেক্টরের পরিবর্তন বাই টোটাল সময়, সেটা হচ্ছে গড়বেগ। আর তাৎক্ষণিক ব্যাগটা কি পাবো, যে আমি সময় ওই একই একই আমি দ্রুতি যেভাবে বুঝাইছি এটাও সেভাবে বোঝানো যায় আসলে। যে আমি যদি এরকম একটা চিত্র পাই যেখানে অবস্থান ভেক্টরের চেঞ্জ করা হয়েছে, ওই অবস্থান ভেক্টরের পরিবর্তনটা যদি আমি হচ্ছে শূন্যের কাছাকাছি নিয়ে যাই সময় পরিবর্তনটাকে, তাহলে আমি সেই জায়গায় সে একটা মোমেন্টের আমি কি পাবো, তাৎক্ষণিক ব্যাগ পেয়ে যাব। এবং সেটা অ্যাকচুয়ালি বোঝাবে হচ্ছে হলো সময়ের সাপেক্ষে আমার স্মরণের অন্তরীকরণ। সময়ের সাপেক্ষে হচ্ছে স্মরণের অন্তরীকরণ, মানে স্মরণকে অন্তরীকরণ করবে। মানে হচ্ছে এটা হবে, তুমি যদি সময়ের সাপেক্ষে তুমি স্মরণ ভেক্টরটাকে ডিফারেন্সিয়েট করো, তাহলে হচ্ছে তুমি কি পাবা, ভেলোসিটি ভেক্টর পাবা, যেটাকে আমরা তাৎক্ষণিক ব্যাগ বলতেছি। তো এগুলোর সঙ্গে অ্যাকচুয়ালি বলতে হচ্ছে সময়ের পরিবর্তন গেলে গড় ব্যাগের সীমান্তিক মানকে বলা হয় তাৎক্ষণিক ব্যাগ, ঠিক আছে। এবং গড় যদি সীমান্তিক মান, মানে সীমান্তিক মান মানে বলতে বোঝাচ্ছি ওই যে ওই পয়েন্টের মান, সীমান্তিক মান, সেই সীমান্তিক মানকে আমরা গড় ব্যাগ বলবো, গড় ত্রুটি বলবো, যাই বলি। আচ্ছা, তাৎক্ষণিক ত্বরণ কি বোঝায়? ত্বরণ কিভাবে আসে? ত্বরণ হচ্ছে ব্যাগের পরিবর্তন বা সময়ের পরিবর্তন। তাহলে ব্যাগের পরিবর্তন বা সময়ের পরিবর্তন হচ্ছে, সেটাকে আমরা গড় ত্বরণ বলবো। খুব সহজ, যে আমার যদি ডেলটির মানটা যদি শূন্যের কাছাকাছি চলে যায়, দেন আমি তাকে কি বলবো, সেটাকে আমরা তাৎক্ষণিক ত্বরণ বলবো বা ওই মুহূর্তে ত্বরণ বলে দিব। সেটা ডেফিনেটলি গ্রাফটা বা লেখচিত্রটা হইতে হবে টি ভার্সেস টি, ভি ভার্সেস টি, মানে সময়ের সাথে সাথে আমার মোটামুটি একটা গ্রাফ হতে হবে। সেই সেই গ্রাফ থেকে আমি ত্বরণ পাবো। মানে অ্যাকচুয়ালি ত্বরণ পেতে গেলে তোমার কি করতে হবে, সময়ের সাপেক্ষে, সময় সব জায়গায় সাথে সময়ের সাপেক্ষে আমার হচ্ছে ভেলোসিটিকে আমি ডিফারেন্সিয়েট করে আমি কি পাবো, ত্বরণ পাবো। ওকে, আচ্ছা, এই হচ্ছে আমার তাৎক্ষণিক ত্বরণ, তাৎক্ষণিক ব্যাগ। এই যে এখন যে টপিকটা দেখাবো, দুনিয়া উল্টায়া যাবে, এখান থেকে এমসিকিউ মিস হবে, জেনারেল এমসিকিউ আসবে। তো এমসিকিউ ভেরি ইম্পর্টেন্ট। ইকুয়েশন থেকে সরণ ব্যাক ত্বরণ কিভাবে নির্ণয় করতে পারি, এটা খুবই সুন্দর একটা জিনিস।
আমরা কিভাবে করব, আমরা অলরেডি আসলে থিমটা পেয়ে গেছি, আবার একটু চিন্তা করি যে ডিফারেন্সিয়েশন প্রসেসে তোমার যদি সরণ দেওয়া থাকে, সরণ এস দেওয়া থাকে, সেটা থেকে তুমি ভেলোসিটি যদি বের করতে চাও, তাহলে ডেফিনেটলি ভেলোসিটি যদি বের করতে চাও, তাহলে তোমাকে সময়ের সাপেক্ষে এই এসটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, যেটাকে আমরা এভাবে লিখতেছি আর যদি এটা থেকে আবার তুমি ত্বরণ বের করতে চাও, এটা ডিফারেন্সিয়েশন প্রসেস বলতেছি, সময়ের সাপেক্ষে সরণ কেন সেটা কি করতে হবে, ভেলোসিটিকে তোমার ডিফারেন্সিয়েট করতে হবে ডিভি বাই ডি, দেন যে তুমি ত্বরণ পাবা ডিভি বাই ডিটি, এটাকে আবার দিয়ে তাহলে এটা আবার ডি স্কয়ার বাই ডি স্কয়ার, এটাই হয়ে যাবে স্কয়ার চলে আসবে। তো জানা যখন আমি ব্যাকটাকে ডিফারেন্সিয়েট করে নিই, ত্বরণ পাবো, এটা হচ্ছে আমার ডিফারেন্সিয়েশন প্রসেসে এস থেকে ভি, ভি থেকে এ। তাহলে আমার ডিফারেন্সিয়েশন প্রসেসে আমি এস থেকে কি পাই, ভি পাই, এটা হলো মাথায় রাখতে হবে। দেন আবার আরেকটা প্রসেস আছে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন হয়তো তোমরা মোটামুটি পড়ছো কিনা আমি জানি না, তারপরে ইন্টিগ্রেশন প্রসেস। ইন্টিগ্রেশন প্রসেস হচ্ছে তুমি এখন সরণকে ইন্টিগ্রেশন করে, ধরো তোমার সরণের কিছু দেওয়া আছে, কথার কথা সরণকে ইন্টিগ্রেশন করলে কিছু পাওয়া যাবে, কিন্তু তুমি সরণ ব্যাক ত্বরণ এই তিনটা কিছু পাবা না। হয়তো সরণ কিছু দেওয়া আছে, তুমি ইন্টিগ্রেশন করবা, কিছু তো পাওয়া যাবে, কিছু পাওয়া গেলে কিন্তু তুমি ব্যাক আর ত্বরণ পাবা না। ব্যাক ত্বরণ পেতে হলে তোমার সরণ ব্যাক ত্বরণ এই রিলেশনটা থাকতে হলে তোমাকে উল্টা প্রসেস, ডিফারেন্সিয়েশন মানে কি, টুকরা টুকরা করলে আর কি, ভাগ করলা, আর ইন্টিগ্রেশন হলো এই ভাগগুলাকে জোড়া লাগাইলা। এখন তুমি যে ভাগ করে করে কি পারলা, সহজ করতে বলতেছে আর কি, সহজভাবে যদি বুঝতে পারো, সরণকে ভাগ করলে প্রতিটি টুকরা টুকরা করলে কি পারলা, ব্যাক পাইলা, ব্যাককে টুকরা টুকরা করলে তখন পেলা। আমি সহজ করে বলতেছি বুঝে। তাহলে ত্বরণকে যদি জোড়া লাগাও ব্যাক পাবা, ব্যাককে জোড়া লাগাও সরণ পাবা। আসলে কথাগুলো এরকম না, কথাগুলো অনেক ভাস্ট আসলে, এটা জাস্ট বোঝার জন্য বললাম। তাহলে আমার ইন্টিগ্রেশন প্রসেসে তোমার এই ত্বরণের ইকুয়েশন আগে থাকবে, এটাকে আবার সময়ের সাপেক্ষে তোমাকে ইন্টিগ্রেট করতে হবে। তখন আমরা এডিট এভাবে দেখি, তাহলে তুমি যে ভেলোসিটি পাবা, সাথে একটা কনস্ট্যান্ট পাবা অবশ্যই, পরের বিষয় বা তুমি ভেলোসিটি পাবা। আবার এই ভেকে যদি কে এর সাথে তুমি ইন্টিগ্রেট করো, তাহলে ডেফিনেটলি তুমি সরণ পাবা, এর সাথে একটা কনস্ট্যান্ট পাবা। তাহলে এই প্রসেসে, ইন্টিগ্রেশন প্রসেস আসলে ত্বরণ থেকে আসে ব্যাক, ব্যাক থেকে আসে সরণ। ডিফারেন্সিয়েশন প্রসেস হচ্ছে সরণ থেকে ব্যাক, ব্যাক থেকে ত্বরণ। ওকে, আচ্ছা আমরা সব আসলে সুবিধা হবে। এর আগে খাবো ট্রিক্সটা হচ্ছে এরকম, ট্রিক্স বলতে হচ্ছে এখানে দেখো একটা সরণে ইকুয়েশন দেওয়া আছে সময় দিয়ে, আমরা এই অঙ্কটা করার আগে কিছু ট্রিক্স দেখাবো, কারণ ডিফারেন্সিয়েশন জিনিসটাই যদি না জানো তাহলে কোথাও এক্স টু দি পাওয়ার এন আছে, আমি যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তাহলে হচ্ছে নিয়মটা হচ্ছে পাওয়ারটা আগে আসবে এক্স, আর পাওয়ার এখানে -1 হয়ে যাবে। ধরো তুমি এক্স কিউবকে তুমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম, তাহলে আমার কি আসতেছে, পাওয়ারটা আগে আসবে 3 আগে আসবে, আর পাওয়ারটা এক কম হবে, n ছিল n-1, এখানে 3 আছে, এখানে কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। খুব সহজ, বুঝতে পারছি। ধরো তুমি এখন ডি বাই ডিটি, এখানে এক্স হবে না, এখানে এক্স হলে এখানে এক্স আছে কিনা দেখে নিবা, অন্য কিছু দ্বারা করা যায়, বাট তোমরা প্রাইমারি স্টেজে আছে, এত জানার দরকার নেই, এগুলো ডিফারেন্সিয়েশন করবা। এখানে ডি বাই ডিটি ধরো এখানে আছে টি টু দি পাওয়ার 5, তাহলে তোমার এখানে কত, 5 আগে আসবে 4। ক্লিয়ার? আরেকটা জিনিস বলি, দুনিয়ার যত কিছুর সাথে কি ডিফারেন্সিয়েট করো, যদি কনস্ট্যান্ট হয়, ধরো ডি বাই ডিএক্স, যে কোনো কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্ট না, তাহলে কি 0 পাবা। মানে কথা হচ্ছে দুনিয়ার যত কিছুই হোক, কিন্তু কোনো কনস্ট্যান্টকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো, তাহলে কি পাবা, 0 পাবা। আপাতত এতটুকু তুমি জানো, ঠিক আছে। এখন আমরা অঙ্কটা আসলে করতে পারবো, নাহলে করতে পারতাম না। আচ্ছা এখন এসে এস এর একটা ইকুয়েশন দেওয়া আছে 132 প্লাস 3t, এখানে ইকুয়েশন প্লাস মাইনাস যাই থাকুক, তুমি আলাদা আলাদা ডিফারেন্সিয়েট করবা, কোনো ঝামেলা নেই। ঝামেলা নেই এই কারণে, ধরো তুমি ধরো এক্স টু দি পাওয়ার 4 আছে, আর দেওয়া আছে এক্স কিউব, টোটালটাকে তুমি এক্স এর সাথে ডিফারেন্সিয়েট করবা, তোমার ঝামেলা মনে হচ্ছে, ঝামেলা না, তুমি আলাদা আলাদা করো। এক্স টু দি পাওয়ার 4 কে ডিফারেন্সিয়েট করলে কি থাকে, সামনে 4 আসে, আর এটা এক্স কিউব হয়ে যায়, প্লাস প্লাসের মধ্যে থাকবে, আর এটা হয়ে যাবে 3, আর এটা হয়ে যাবে এক্স স্কয়ার। একটা পয়েন্ট আমি সরাসরি ভাবে লিখে ফেলতে পারি। ওকে ফাইন, এখন আমরা আসো যে অঙ্কে চলে যাই। অঙ্কে চলে যেতে হলে আমার কি করতে হবে, এখানে বলছে
একটি সরল রেখায় চলে 2 সেকেন্ড পর বস্তুর ব্যাগ কত, ত্বরণ কত। সময়ের মান দিচ্ছে 2 সেকেন্ড, আর ব্যাগ চাইছে। ব্যাগ বের করতে হলে আমরা জানি যে সূত্র হচ্ছে ds বাই dt। তাহলে ds বাই dt মানে সময় সাপেক্ষ করতে হবে। তাহলে ds বাই dt s এর ইকুয়েশনটা বসাও। s এর ইকুয়েশনটা হচ্ছে 1/3 t³ প্লাস q। ঠিক আছে, তাহলে আমি ভাঙিয়ে দেখাচ্ছি। তাহলে একবার 1/3 t³ কে ডিফারেন্সিয়েট করব, আর একবার 3t কে ডিফারেন্সিয়েট করব। ঠিক আছে, তাহলে আমার এখানে আসলে আলাদা আলাদা ভাবে যদি করো d বাই dt 1/3 t³ প্লাস d বাই dt dt। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে নিই। ধরো কোথাও দেওয়া আছে d বাই dx 2x। সূত্র আছে, আমি এত জানার দরকার নেই। তুমি শুধু x কে ডিফারেন্সিয়েট করবা। ঠিক আছে, সবসময় কনস্ট্যান্টটা বাইরে চলে আসবে। x কে ডিফারেন্সিয়েট করলে আসলে কত হয়, x কে ডিফারেন্সিয়েট করলে পাওয়ার আছে 1, তার মানে x টু দি পাওয়ার 0 হয়। যে কোনো পাওয়ার 0 মানে কি 1, তার মানে 2 ইনটু 1, তার মানে 2 থাকতেছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই ক্ষেত্রে আমার আনসারটা কত হবে, d বাই dt 1/3টা বাইরে চলে আসবে, কনস্ট্যান্টটা বাইরে চলে আসবে, আর t কে ডিফারেন্সিয়েট করলে সামনে আসবে 3, আর হয়ে যাবে স্কয়ার। আর এখানে 3টা সামনে চলে আসবে, d বাই dt, তাহলে এটা আমার 1 হয়ে যাবে। তাহলে আমরা পেয়ে গেলাম 3 হচ্ছে টাকা, তাহলে t স্কয়ার প্লাস 3। তাহলে আমার v 2 সেকেন্ড পর v কত হবে, 2 স্কয়ার, t এর জায়গায় এখানে t এর জায়গায় 2 বসাও জাস্ট, প্লাস 3 4 প্লাস 3 7 সেকেন্ড। ওকে, সবাই কি ক্লিয়ার হয়েছে? আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এখন আসলে হচ্ছে এখন আমরা ত্বরণ বের করবো। তো মনে অনেকে হয়তো বা ক্যালকুলেশন করে নিয়েছে কিনা। ত্বরণটা হচ্ছে এরকম যে আমরা ত্বরণ বলতে বুঝি হচ্ছে dv বাই dt। এখন বলতে পারবো ভাই ডি এর ইকুয়েশন তো দেওয়া নেই, এই যে ডি এর ইকুয়েশন পাইছি, ডি এর ইকুয়েশন কি, ডি এর ইকুয়েশন t স্কয়ার প্লাস 3। তাহলে ডি এর ইকুয়েশন হচ্ছে d বাই dt t স্কয়ার প্লাস 3। ঠিক আছে, তাহলে করে ফেলে প্রবলেম হবে। সামনে আসলো 3 টু দি পাওয়ার 1, 1টা লেখা লাগে না, তাই লিখলাম 3 কে ডিফারেন্সিয়েট করলে 0 হয়ে যাবে, তার মানে থাকতেছে হচ্ছে 2t। তাহলে a2 যখন এর মান হচ্ছে 2 সেকেন্ড, তাহলে কত আসে 2 ইনটু 2 মানে 4। ও আচ্ছা, এখানে মিটার পার সেকেন্ড লেখা যাওয়ার দরকার নেই, তুমি একক লিখে রাখো। ঠিক আছে, একক, কারণ এখানে তো লেখা আছে এখানে মিটার লেখা নেই। ঠিক আছে, 2 সেকেন্ড পর মিটার লেখা মানে 2 সেকেন্ড, মানে একক লেখা নেই, একক পার্সেন্ট, একক লিখে দেবে। ওকে ফাইন, থ্যাংক ইউ। এটাতে বলছে a এর মান হচ্ছে 3t - 4, t = 0 সময় কণার ব্যাগ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড হলে t = 5 সেকেন্ড সময় কণার ব্যাগ কত হবে। এটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, হয়তো বা ইন্টারে পড়াচার করার অবস্থায় একটা ফেস করবা না, কারণ যেটা হচ্ছে ম্যাক্সিমাম ম্যাথ ডিফারেন্সিয়েশন প্রসেসে বলছে। এখন বলতে পারবে ইন্টিগ্রেশন প্রসেস থেকে আসলে এটা বলতে পারে যে আসলে আমাদের পড়ার টপিকই এই যে দেখো এই জিনিসগুলো মিস করে গেলে যখন অ্যাডমিশনে গিয়ে বলতাম যে কঠিন ম্যাথ, আসলে তা না। আসলে অ্যাডমিশনে হয়তো আমরা এই ম্যাথগুলো করবো, বাট এটা হয়তো খুব হেল্প করে। এই হচ্ছে 3t - 4, আমাকে ব্যাক বের করতে হবে, এই তাকানোর দরকার নেই, ব্যাক বের করতে হলে এখানে ইন্টিগ্রেশন করতে হবে, তাই না? ইন্টিগ্রেশন যখন আমি করবো তখন কিভাবে করবো, দেখো এই a কে আমরা একটু ইজি ওয়েতে করি। এই a কে কিন্তু লেখা যায় dv বাই dt, এটা আমরা জানি। আর এটা হয়ে গেছে 3t - 4, dv বাই dt লেখা যায় ডেরিভেটিভ। তাহলে dvটাকে dvর মতো রাখলাম, এখানে 3t - 4 ইনটু dt। ঠিক আছে, তাহলে আমি এই যে একটা ইকুয়েশন পেলাম dv ইকুয়েশন। এখন এই ডিফি ইকুয়েশনটা যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে দেখা যায় যে আমি ব্যাগের কিছু একটা পাইতে পারি। এখানে ক্লু দেওয়া আছে 0 সেকেন্ড সময়ে ব্যাগ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, আর 5 সেকেন্ড সময়ে আমার এই ভি 5 ইজ ইকুয়াল টু ওয়াট। আচ্ছা, এখন আমি এটা করতে পারি, এগুলো আমি আসলে কিছুই ডিসকাস করতেছি না, কারণ এটা আমার এখানে মেইন ইস্যু না, আমরা এখানে ফিজিক্সের ম্যাথ করতেছি। এগুলো হায়ার ম্যাথে ডেফিনেটলি আমাদের ভিডিও আপলোড হবে ইউটিউবে,
যে আমাদের মডিউলও ছাড়া হয়ে গেছে, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের এগুলো সবকিছু ডিটেলস পড়ানো হবে। আমি উভয়টাকে যদি ইন্টিগ্রেশন করি, দুইদিকে ইন্টিগ্রেশন করলাম v1 থেকে v2, আর এটাকে ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করে বললাম t1 সময় v1 আর t2 সময় v2। ঠিক আছে, এখন ইন্টিগ্রেশন প্রসেসটা আমি একটু বলি যে তুমি যদি x টু দি পাওয়ার n কে ইন্টিগ্রেট করো dx এর সাপেক্ষে, তাহলে তুমি কি পাও? আসলে একটা যোগ হয়ে যায়, n প্লাস 1 এক প্লাস কনস্ট্যান্ট থেকে একটা c, এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা হচ্ছে অন্য হিসাব। এখানে আবার কনস্ট্যান্ট মান কি, কনস্ট্যান্ট মান ইন্টিগ্রেট করলে ডেফিনিট একটা মান পাবা। ঠিক আছে, যেমন কনস্ট্যান্ট মান, যেমন ধরো তুমি যদি 4 কে তুমি ধরো 4 কে ইন্টিগ্রেট করবা dx এর সাপেক্ষে, তুমি 4 টা বাইরে আসবে, তাহলে dx কে ইন্টিগ্রেট হবে না, dx ইন্টিগ্রেট করলে আসলে x হয়ে যায়, তাহলে आंसरটা আসবে 4x। মানে তুমি যদি কোনো dx কে ইন্টিগ্রেট করো, মানে অসংখ্য কোটি কোটি dx কে জোড়া লাগাচ্ছ, তাহলে তুমি x পাবা। তার মানে এখানে কনস্ট্যান্ট কে এক কোনো কিছু সাপেক্ষে ইন্টিগ্রেট করলে কিন্তু আসলে 0 হচ্ছে না। তো এখন এটা কেন বললাম, এটা হচ্ছে, আচ্ছা এখন হচ্ছে আমরা এই ম্যাথটাতে চলে আসি। ম্যাথটাতে চলে আসলে এখানে দুই দিকে ইন্টিগ্রেট করলে তুমি কি পাবা? আসলে দুই দিকে ইন্টিগ্রেট করলে আসলে তুমি এখানে 2 পাবা, তারপরে আমি থার্ড ব্র্যাকেটে আটকাবো, নিয়ম হচ্ছে এটা, v1 থেকে v2 লিমিট দিব। তোমরা যারা জানো না তাহলে একটু করে নিবা আসলে। আর 3t, এটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে কি পাবা? 3 তো 3 এর মধ্যে থাকবে, t হয়ে যাবে t স্কয়ার বাই 2। এই যে n টা পেয়ে গেছে n প্লাস 1, তাহলে t হয়ে যাবে t স্কয়ার, আর ভাগ হয়ে যাবে, এখানে একটা মিস দিছি, n প্লাস করতে হবে। ঠিক আছে, যে n প্লাস 1 ভাগ করতে হবে, t স্কয়ার বাই 2 মাইনাস 4, তাহলে মাইনাস 4 কি হয়ে যাবে? মাইনাস 4 t হয়ে যাবে। তাহলে আমি ক্যালকুলেটর থেকে ক্লোজ করে দিই। ওকে, এখন দেখো এখানে আসলে আমি আবার একটু দেখি, হচ্ছে নিচে হচ্ছে v1 এর মান কত? আসলে v1 এর মান কিন্তু দেওয়া আছে, v1 এর মান হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, v1 এর মান হচ্ছে 0, আর v2 এর মানটা কিন্তু আমরা বের করব। আর t1 এর মান কত দেওয়া আছে? t1 এর মান দেওয়া আছে কত? 5। তো নিয়মটা হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, মানে প্রথমে আপার লিমিট v2 বসাবা, পরে আপার লিমিট বসাবে, এই পাশে v2 মাইনাস v1 আসবে, আর এই পাশে আসবে হচ্ছে 3 স্কয়ার বাই 2 মাইনাস 4 t2, আর মাইনাস হচ্ছে 0। কেন 0 দিলাম? কারণ t1 এর মান যেহেতু 0, তুমি 0 বসালে সব 0 হয়ে যাবে। তাহলে এখানে আমার v2 এর মান কত আমরা জানি না, হচ্ছে 3, আর এখানে t2 এর মান হচ্ছে আমার 5 স্কয়ার ইনটু 5। তাহলে আলটিমেটলি আমার v2 এর মানটা এখানে আসলে চলে আসবে, v2 এর মান আসবে 20/5। এখানে মিটার সেকেন্ডে দেওয়া আছে, তার মানে আমরা লিখতে পারি মিটার পার সেকেন্ড। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, ইন্টিগ্রেশনটা আবার বলি, এই জায়গায় প্রথমে একটু ভুল করে দিয়েছিলাম যে x টু দি পাওয়ার n dx, এটাকে যদি তুমি ইন্টিগ্রেট করো x টু দি পাওয়ার n প্লাস 1, এটা আবেগে বাদ দিয়ে দিয়েছিলাম, n প্লাস 1 ভাগ হয়ে গেছে প্লাস কনস্ট্যান্ট, মানে পাওয়ারটা যোগ হবে আর এটা ভাগ হয়ে যাবে। আচ্ছা, আমাদের ভিডিওগুলো রেকর্ডেড আকারে ইউটিউবে ছাড়া হবে, বা আমাদের ফেসবুক পেজে দেওয়া হবে, গ্রুপে দেওয়া হবে, সব কিছু দেওয়া হবে। আর ফাঁকে বলে দিই, আবারও বলে দিই, আমাদের এইচএসসি ডোজির পক্ষ থেকে আমাদের একটা প্রোগ্রাম ছাড়া হয়েছে, সেটা মডিউল আকারে। এটার সুবিধা করা হয়েছে হচ্ছে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার, এখন তো 3টা ইয়ার হয়ে গেছে। হ্যাঁ, তো 3টা ইয়ারের ফলাফলরাই যাতে ছেলেপেলেরা যাতে সুবিধা নিতে পারে। যেমন অনেকেরই ফিজিক্স বা কেমিস্ট্রি বা ম্যাথের পেছনের চ্যাপ্টারগুলো ল্যাকিংস থাকে, আর যারা শুরু করেছে তাদের প্রথম দিকে চ্যাপ্টারগুলো বুঝে উঠতে পারতেছে না, কারণ এখনো কলেজ বন্ধ আসলে। তো মডিউল 1টা হচ্ছে মেইনলি নিউ ফার্স্ট ইয়ারদের জন্য, আর মডিউল 4 বা মডিউল 3 সেগুলো হচ্ছে যারা অলরেডি মানে সেকেন্ড ইয়ারে উঠে যেতে। ঠিক আছে, বলতে পারো সেকেন্ড ইয়ার, আর যারা এইচএসসি এক্সাম নিই তাদের জন্য শর্ট কোর্স আসবে, সেটা হচ্ছে এইচএসসি এক্সামিনীদের জন্য। তোমাদের এটা একটা খুশির সংবাদ হবে যে এইচএসসি এক্সামিনীদের জন্য আমাদের একটা শর্ট কোর্স আসবে, যে যাতে আমরা খুব অল্প সময়ে
যে টপিকগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, যেগুলো কখনোই মিস হয় না, সেগুলো নিয়ে আমরা এখানে দেখাবো। আমরা সবকিছু আমরা গ্রুপের সাথে থাকবো, আমাদের এইচএসসি ব্যাচের সাথে থাকবো, সবকিছু জিনিস জানতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আসি হচ্ছে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, মোস্ট ইম্পর্টেন্ট। বাট আসলে এইচএসসি লেভেলের জন্য মানে অতটা হার্ডলি তোমাকে জানতে হয় না। তুমি দেখবা এমসিকিউতে বা রিটেনে ফিজিক্সে গ্রাফ নিয়ে অনেক সমস্যা, যে গ্রাফ অতটাই বুঝি না আসলে আমরা। ইটস কোয়াইট ইজি যদি আমরা মেইন জিনিসটা বুঝতে পারি আসলে গ্রাফ কিভাবে আঁকতে হয়। আচ্ছা, সেটা বুঝলাম। তো আমরা এখানে যতটুকু আমরা দেখাচ্ছি, ইভেন অ্যাডভান্স আমাদের কিছু অ্যাডভান্স ভিডিও আপ হবে ইউটিউব চ্যানেলে, সেগুলো আমরা দেখে নেব। সেটা হচ্ছে তোমাদের তুর্য ভাইয়া তোমাদেরকে খুব বেসিসের জন্য যতটুকু দরকার আমি সেগুলো দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, মানে হচ্ছে যে ব্যাগ তরলটা বের করবে, ঠিক আছে। তো এটা বের করবো, ঠিক আছে, সমস্যা নেই। বাট আগে গ্রাফটা তো বুঝতে হবে না, গ্রাফটা বুঝতে হবে। আমরা অলরেডি কি ফার্স্ট ইয়ার অনেকে স্ট্রেট লাইন করছো, 19 তো পড়ার কথা আর কি, যে সরল লেখা বা স্ট্রেট লাইন। বিখ্যাত একটা ইকুয়েশন y is equal to mx, আমি কিছু বললাম না, আমি জাস্ট সরাসরি আলোচনায় যাবো। y is equal to mx ইকুয়েশনটা আমরা কিভাবে আঁকি, যে মূল বিন্দুটা আমি সরল রেখা, মূল বিন্দু থেকে করে একটা সরল রেখা টানলাম, তাই না? মানে মূল বিন্দু গ্রামী হলেই আমরা একটু y থেকে mx হয়ে যায়, ঠিক আছে। এটা হচ্ছে এই বরাবর y, এই বরাবর x যদি বসাই, এখানে m টা হচ্ছে আমার সেটা ঢাল নির্দেশ করে, একটা ঢাল নির্দেশ করে। এখন একটা পয়েন্টে আসি, কোন রেখার ঢাল যদি নির্দেশ করে, ঢালটা আমরা কিভাবে পাই না পাই, সে ঢালটা কি বোঝায় আসলে, সে ঢালটা বোঝায়। বললাম আমি একটা পয়েন্ট থেকে এই পয়েন্টে আসলাম, এই পয়েন্টে আমার মান হচ্ছে y1 y2, এটা এটা মানে হলো x1, এটা মানে x2। ঢালটা বোঝা হচ্ছে কোন উৎপন্ন করলাম, দিলাম তার ট্যানজেন্টটাকে ঢাল বলে, ঠিক আছে। এটা আমরা ক্ষুদ্র সময়ের জন্য করব, এটা একটু বড় দেখা যাচ্ছে, অতি ক্ষুদ্র সময়ের জন্য করব। তাহলে ক্ষুদ্র সময়ের ব্যবধান যদি শূন্যের কাছাকাছি যায়, ওই সময়ের জন্য করলে যদি ক্ষুদ্র সময়ের জন্য ভালো আসবে, সেটা পরের বিষয়। y2 minus y1 মানে y এর পরিবর্তন, আর এখানে হলো x2 minus x1। কারণ কি, এই যে y এই পয়েন্টে y2 y1 বলতে বোঝায় হচ্ছে এই পয়েন্টে, তাহলে আমরা এই ট্যান থেকে মানে কি লম্ব এরকম আমার জানা আছে আসলে। কিন্তু মজার বিষয় হচ্ছে আমার সরলরেখা যদি এরকম থাকে, আবার একটা ফাংশন যদি সেটা কিন্তু উপর থেকে হয়, একটু উপর থেকে আমরা শুরু করি, এখানে একটা ঢাল থাকে, এই যে এতটুকু অংশ আমি সি, তাহলে আমি সি সরল, সেটা একটু মনে রাখো তোমরা তোমাদের ঠিক। এম যদি ঋণাত্মক হয়, এই চিত্রটা এরকম আসে, এরকম গ্রাফ আসে, এটা হচ্ছে এম ঋণাত্মক। কেন? এম ধনাত্মক কার্ডার, যেটা হচ্ছে পজিটিভ এক্স এক্সিসের সাথে যারা সূক্ষ্মকোণ উৎপন্ন করে তাদের এম হচ্ছে পজিটিভ, আর যারা পজিটিভ এক্স এক্সিসের সাথে স্থূলকোণ উৎপন্ন করে তাদের এম হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। স্থূলকোণ মানে নেগেটিভ থেকে বেশি কোণ উৎপন্ন হবে, সেটা গেল সরল রেখা। এখন আসি তোমাদের কনিক্যাল প্রবলেম, কনিক্স, এটা তোমরা এখন নাম শুনে নেই যারা একবার ফার্স্ট ইয়ার। কনিক্স কি না কি বা কিছুই জানার কথা নেই, আমি এখানে জাস্ট গ্রাফটা বোঝার চেষ্টা করবো। গ্রাফটা হচ্ছে কনিক হচ্ছে, আমরা নর্মালি তিন ধরনের কনিক করবো, সেটা হচ্ছে একটা হচ্ছে পরাবৃত্ত। আসলে ফিজিক্সের দেখবে এত টেনশন নেই, তুমি আসছো ফিজিক্সের গ্রাফগুলো বোঝার জন্য আমি একটু সহায়তা নিচ্ছি, আমি কিন্তু তোমাদের এখানে হায়ার ম্যাথের ডিটেলস করাচ্ছি না। পরাবৃত্তের ইকুয়েশন যদি তোমার থাকে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax, ঠিক আছে, এরকম একটা ইকুয়েশন। এই 4 এটা হচ্ছে ধ্রুবক, যে কোনো কিছু হতে পারে। ধর আমি লিখলাম y স্কয়ার ইজ ইকুয়াল টু 8x, তো এখানে a কি b কি এগুলো আবার জিজ্ঞেস করুন, মানে যে কোনো ধ্রুবক হতে পারে, হ্যাঁ। তো আমার পরাবৃত্ত আকার নিয়মটা হচ্ছে, যেটা একটার উপর স্কয়ার থাকবে আরেকটার উপর স্কয়ার থাকবে না, যেটার উপর স্কয়ার থাকবে না সেই বরাবর সে প্রসারিত হবে। লাইকটা বুঝো,
যেটার উপর স্কোয়ার থাকবে না সেই বরাবর সে প্রসারিত হবে। আর তার আগে পজিটিভ আছে না নেগেটিভ আছে সেটা তুমি দেখবা। তার আগে কি আছে? পজিটিভ আছে। আচ্ছা, এখানে ওয়াই এবং এক্স এর সাথে প্লাস মাইনাস কিছু আছে নাই? মানে এটাকে তুমি ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার বলতে পারো বা ওয়াই প্লাস জিরো হোল স্কোয়ার বলতে পারো, আর এখানে সামথিং কি বলতে পারো, এক্স মাইনাস জিরো বা এক্স প্লাস জিরো বলতে পারো। প্লাস মাইনাস কিছু নেই, তার মানে সেটার শীর্ষ, এটাকে শীর্ষ বলবো, যে পয়েন্ট থেকে পরাবৃত্তটা আর কি ছড়াবে সেটাকে আমরা শীর্ষ বলি। আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য বুঝাইতেছি। তাহলে এটা হচ্ছে আমার পজিটিভ এক্স, যদি ধরি, যদি আমি পজিটিভ ওয়াই ওয়াই এই বরাবর সে ছড়ায়া যাবে। দেখো গ্রাফটা এইভাবে সে ছড়ায়া যাবে। প্ল্যানটা করতে পারছি? আরেকটু বুঝাই। ধরো দেওয়া আছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস ফোর এ এক্স। এটা মজাটা বুঝে এখন যে এখানে এক্স এক্সিস বরাবর ছড়াবে, বাট এক্স এর আগে কি আছে? মাইনাস বাবা আছে, বরাবর সে ছড়ায়া যাবে। ওকে, আমি বলতে পারো ভাই অন্যরকম যদি কিছু থাকে, হ্যাঁ থাকে, সমস্যা নেই। আমি যদি বললাম ধরো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর এ ওয়াই, তাহলে তুমি কি এটা এক্স এক্সিস বরাবর ছড়াইতে পারবা? না, এক্স এক্সিস বরাবর ছড়াইতে পারবে না। কি আছে দেখো তো, পজিটিভ, মানে ওয়াই এক্সিস বরাবর ছড়াবে, তার মানে এটা পজিটিভ ওয়াই এর দিকে ছড়াবে। তাহলে মূল বিন্দু শীর্ষ থাকলো এই যে বুঝাতে পারছি। ধরো আমি একটা দিই, যে ধরো দেওয়া আছে হচ্ছে ওয়াই মাইনাস থ্রি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স প্লাস টু। লাগবে না, তারপরে দেখাচ্ছি, মজা 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 আছে জিনিসটা। ধরো ওয়াই মাইনাস থ্রি, তার আগে পজিটিভ, তার আগে পজিটিভ আছে, এটা হলো এক্স এক্সিস বরাবর প্রসারিত হবে, সেটা মাথায় নিলাম, কারণ হচ্ছে এক্স এর আগে কি আছে? পজিটিভ আছে। কিন্তু শীর্ষটা হচ্ছে মাইনাস থ্রি একটা প্লাস টু। তাহলে আমরা সবসময় যাই থাকুক মাইনাস থ্রি কিন্তু জিরো ধরবো, তাহলে ওয়াই এর মান হবে থ্রি, আর এক্স প্লাস টু জিরো ধরবো, তাহলে এক্স এর মান হবে মাইনাস টু। তাহলে শীর্ষ হবে মাইনাস টু থ্রি, মানে শীর্ষ হবে হচ্ছে মাইনাস টু থ্রি। তাহলে মাইনাস টু থ্রি মানে কি? মাইনাস টু থ্রি টু যাবো, আবার এদিকে থ্রি যাবো, এই পয়েন্ট হবে মাইনাস টু থ্রি। তাহলে এইখান থেকে আমার জিনিসটা ছড়াবে। এটা কোন দিকে ছড়াবে? এক্স এর পজিটিভ দিকে। তাহলে এক্স এর পজিটিভ দিকে ছড়াবে। দেখছো, খুব ইজি, খুব ইজি। শীর্ষ থেকে ওদিকে এক্স এর পজিটিভ দিকে সে ছড়াই যাবে। ওকে ফাইন। আশা করি ইউটিউব জানলে আসলে আমার সবকিছু হয়ে যাবে, এত কিছু জানার আমার দরকার নেই মনে হয়। ঠিক আছে, ইউটিউব জানলে আমার সবকিছু আমি আর একটা ইম্পর্টেন্ট গ্রাফ দেখাবো আসলে। ইম্পর্টেন্ট গ্রাফ দেখছি কারণে যে ম্যাক্সিমাম অঙ্কগুলো এই গ্রাফটা তুমি ফেস করতেছো। অনেক সময় দেখবা এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট, এরকম একটা গ্রাফ আছে। এই গ্রাফটা কি না কি এটা এগুলো আমার জানার দরকার নেই। গ্রাফটা এমন হবে যে একটাই আনবা এইভাবে প্যারালাল হবে, মানে অসীমে চলে গেছে এরকম, মানে এটা ইনফিনিটিতে চলে যাবে। ধরো মানে ইনফিনিটিতে কন্টিনিউ করে যাবে, ব্যাপারটা কিভাবে চিন্তা করতে হবে, এটাও ইনফিনিটে কন্টিনিউ করবে, এখানে প্যারালাল করে এরকম বাঁকায় দেখায়, মানে আস্তে আস্তে কমতে থাকবে, বাট জিরোতে যাবে না। হ্যাঁ, ইনফিনিটিতে গিয়ে হয়তো বা মিলবে, এক্স এক্সিস এক্স অক্ষকে আর ওয়াই অক্ষকে ছেদ করবে ইনফিনিটিতে গিয়ে, এই জন্য তুমি প্যারালাল করে দিবে। বাড়ার সাথে সাথে ওয়াই এর মান কমতে থাকবে। কিভাবে কমতে থাকবে? ঠিক আছে, গ্রাফটা এরকম আসবে। গ্রাফটা খুব ইম্পর্টেন্ট, তাই এটা তুমি টেস্ট করবে, এটা মাথায় রাখবে। আচ্ছা, আমরা এখন গ্রাফে চলে যাই। গ্রাফে চলে যাই, সেটা হচ্ছে ব্যাক বনাম সময় গ্রাফ। ওকে, এখন বলবা যে ভাইয়া এগুলা কি? আমাদের কিছু ইন্টারন্যাশনাল থিওরি, ইন্টারন্যাশনাল থিওরি হচ্ছে এগুলা মুখস্থ সূত্র ইউ টু প্লাস হাফ এটি স্কোয়ার চলে আসছি না? মজা লাগতেছে কিন্তু চলে আসছে। বি এটি চলে আসছে। তার মানে হচ্ছে আরেকটা হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস। এখন আবার অনেকে মনে করবো হ্যাঁ মাইনাস দিলেন না, মাইনাস দিলেন না, মাইনাস হবে আর কি, প্লাস মাইনাস, মানে বন্ধনের ক্ষেত্রে, তাই না? মাইনাস হয়ে যাবে, বন্ধনের ক্ষেত্রে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ চিন্তা করার দরকার নেই। আমি এই সূত্রটা হচ্ছে আমার বলতে পারো এই চ্যাপ্টারের পুরো বেসিক যত ম্যাথ আছে তিনটার উপর বেস করে
দেখবা যা করবো সব এই সূত্রগুলো হচ্ছে আমার বলতে পারো প্রাণ আর কি, হার্ট অফ দিস চ্যাপ্টার। ঠিক আছে, এই সূত্রগুলো কিভাবে আসছে, কি হয়েছে না হয়েছে এগুলো আমরা জানি, আবারও নতুন করে শিখবো, উত্তর দিয়ে শিখবো। আগে ব্যাগটা দিয়ে করে নিই, তারপরে উত্তর দিয়ে করছি। আচ্ছা, ব্যাগ বনাম সময় দেওয়া। তো আমি এই জায়গা থেকে একটা সূত্রকে টাইনা নিয়ে আসবো। টাইনা নিয়ে আসবো, সূত্রটা হচ্ছে ব্যাগ আর সময় আছে যেটাতে, সেটাতে আমি টাইনা নিয়ে আসবো। তিনটা আছে, একটু দেখি। ব্যাগ এবং সময় আছে হচ্ছে এই সূত্রটাতে, p is equal to u plus, ঠিক আছে। ভিটাকে বলতেছে হচ্ছে শেষ ব্যাগ, মানে একটা বস্তু সময় লাগছে এবং সমতরণে গেছে, এই সময় হচ্ছে এই সূত্রটা ইজ ইউ প্লাস এটি। তুমি এটাকে যদি এভাবে প্লাস ইউ, সমস্যা নেই। এখন দেখুন এভাবে দেখেন, আমি এখন ব্যাগ বনাম সময়, মানে সময়ের সাথে সাথে আমি ব্যাগের চেঞ্জ আনি। এই পাশে হচ্ছে আমার ভেলোসিটি ব্যাগ, আর এই পাশে হচ্ছে আমার সময়, ঠিক আছে। তো আমি চেঞ্জটা যদি নিয়ে আসি, তাহলে সরি কি হবে সেটা হচ্ছে, তুমি একটু খেয়াল করো। তুমি গ্রাফ আঁকার সময় একটা জিনিস মাথায় রাখবে, ভিটা হচ্ছে ওয়াই, ওয়াই অ্যাক্সিস বরাবর ভি বসাইছে। তাহলে এখানে তোমার একটা জিনিস মাথায় আনতে হবে, ভি এর জায়গায় কি বসাবা, টি এক্স অ্যাক্সিস বরাবর বসাইছে। তাহলে আমার এখানে টি এর জায়গায় আমার এক্স, ওকে। আমি এইটাকে কি বলতেছি, সমতরণ, সমতরণ, ত্বরণ, সমতরণ মানে মান সমান, মানে অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে, তার মানে এইটা হয়ে যাবে এখানে ত্বরণ, ঠিক আছে। আর ইউটা হচ্ছে আদিবেগ, আদিবেগ তুমি কোথাও কোন সময় যদি ধরো আমি শুরু করলাম 5 মিটার 5 সেকেন্ড নিয়ে, ধরো 10 ঘন্টা পরে আমার ব্যাগ হয়েছে, কিংবা 10 সেকেন্ড পর ব্যাগ হয়েছে হচ্ছে 20 মিটার/সেকেন্ড। তো সময়ের সাথে সাথে ব্যাগ কিন্তু চেঞ্জ হয়েছে, 5 থেকে 6 হয়েছে, 6 থেকে 7 হয়েছে, 8 হয়েছে, 9 হয়েছে। তার ওই যে আদিবেগ 5 ছিল, 5 কি কোনো চেঞ্জ ছিল, তার মানে এটা একটা কনস্ট্যান্ট আসলে। তার মানে এটা কি, স্ট্রেট লাইন, যেটা আমরা ডাইনামিক্স পাচ্ছি, তার মানে এটা উপর থেকে শুরু হয়ে এরকম একটা স্ট্রেট লাইন আসবে, ঠিক আছে। টি সময়, এটা রিল্যাক্স টাইম হচ্ছে আমার এতটুকু, টি সময়, ঠিক আছে। এরকম একটা, এই যে পর্শনটা হচ্ছে ইউ, ইউ থেকে শুরু করলাম এবং একটা সমতরণে গ্রাফটা স্ট্রেট লাইন আসবে। এখন বলতে পারো যে, এখন কিন্তু যদি একটু ইজিলি বুঝাই, যে এখানে এম এর মানটা কত আসতেছে, এ, মানে যেটা হচ্ছে এই রেখা, আমি একটু মিলাই, আমি এখানে এগুলো আমি আলোচনা করি নাই, একটা একটার সাথে মিলাচ্ছি সহজভাবে বোঝানোর জন্য। আর ঢালটা কিভাবে পাই আসলে, ঢালটা পাই হচ্ছে ট্যানজেন্ট, তাই না। এই যে আমি বলছিলাম যে পরিবর্তন বাই সময় দিয়ে আমরা ঢালটা পাই। ঢালটা কি আসলে, ঢালটা হচ্ছে ব্যাগের এখানে এ, এর মানে কি, এর মানে হচ্ছে আমরা জানি ব্যাগের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন, তাই না। ব্যাগের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন। এবং আমরা যদি এই এক্স্যাক্টলি ধরি, এটা তো গড় গড় ত্বরণ ছিল, আর যদি এই ধরি তাহলে এই পাই কিন্তু হচ্ছে ডিটি বাই ডিটি, তাই না। আর এখানে পাচ্ছি এ হচ্ছে ঢালের মান, যেখানে এই জায়গার ঢালের মানটাই হচ্ছে আমার এ, তাই তো। আচ্ছা, তার মানে ডিফারেন্সিয়েশনের সাথে ঢালের একটা সম্পর্ক দিল, এটা আসলে অন্যভাবে বলতে পারতাম, বাট তোমরা যদি ইজিলি বুঝতে পারো তাই আমি এইভাবে দেখাচ্ছি, যে ভিটি গ্রাফের ঢাল পাচ্ছি কি, ত্বরণ। আবারও বলতেছি, ভিটি গ্রাফের ঢাল পাচ্ছি ত্বরণ, এটা আমরা আসলে ডিভি বাই ডিটি বলি। তার মানে ভি কে ডিফারেন্সিয়েট করলে আসলে আসলে ঢাল পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, এখন আসো আরেকটা মজার বিষয়, ধরো এটা তো আমার স্ট্রেট লাইন, এটা তো আমার স্ট্রেট লাইন। এখানে আমি স্ট্রেট লাইনটা আরেকবার আঁকি, একটা জিনিস পেতে পারি যে আমি
কথার কথা বললাম যে আমি এই এরিয়াটা পেতেছি, এরিয়া কিন্তু এরিয়ার মান আসলে কি নির্দেশ করবে? এরিয়া যদি বলো এখানে ব্যাগ ইন্টু সময় দ্বারা গুণ করো, তাহলে তো কারণ আছেই হচ্ছে দুইটা মাত্রা, এই টু এই যে এই এরিয়াটা যদি আমি পেতে চাই, কেনই আমি এই এরিয়া নিলাম বলতে পারো? কারণ আমি সবকিছু সময় সাপেক্ষে করতেছি, যার সাপেক্ষে করবো সেই বরাবরই তুমি ছায়া ফেলবা, লম্ব বিক্ষেপ ফেলবা, তাহলে এতটুকু এরিয়া কভার করে না। আমি কিন্তু ওয়াই অ্যাক্সিস বরাবর ফেলি না, আমি কিন্তু এইটুকু, ঠিক আছে, সময়ের সাপেক্ষে, তার মানে সময়ের উপর ফেলতে হবে। তাহলে এই এরিয়াটার মান তুমি কি পাবা? তুমি যদি ব্যাগ এবং এই সাইডে হচ্ছে ভেলোসিটি আর এই সাইডে হচ্ছে সময়, ব্যাগ এবং সময় গুণ করো, তাহলে কি পাও? তুমি আসলে দূরত্ব পাও না? ব্যাগ এবং সময় গুণ করলে দূরত্ব পাবো। তার মানে ভিটি গ্রাফের যদি এরিয়া ক্যালকুলেট করতে চাও, তাহলে তুমি ডেফিনেটলি এস পাবে। আর তুমি যদি ভিটিতে যে কোনো বিন্দুতে, যে কোনো বিন্দুতে তুমি যদি ঢাল নির্ণয় করো, তাহলে তুমি কি পাবা? ত্বরণ। এইটার ভিতরেই হচ্ছে তোমার এমসিকিউ গুলো আসে, কিন্তু বন্ধ হয়ে যাবে। এবং ভিটি গ্রাফের উপর যে তুমি স্মরণ পেলা, এটারও প্রমাণ করা যাবে। তার প্রমাণ আমি দেখাইলাম না, ঠিক আছে, প্রমাণ আমি দেখাইলাম না, পরে 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 বোঝা যাবে কিভাবে আসে ভিটি গ্রাফ। এখন দেখো আরেকটু মজার বিষয় বলি, তুমি ঢাল ডিফারেন্সিয়েশন মানে ভি কে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি হয়? ভি কে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে আপনার পাই হচ্ছে ত্বরণ, যেটা হলো ঢালের সাথে সম্পর্ক। আবার ভি কে টি এর সাপেক্ষে ইন্টিগ্রেট করলে কি পাই? সরণ দূরত্ব সেটা পাই। এবার ইন্টিগ্রেশনের সাথে এরিয়া হচ্ছে একটা সম্পর্ক আছে, যেটা আমরা দেখব ইন্টিগ্রেশন চ্যাপ্টারে, এরিয়ার ইন্টিগ্রেশন বলতে আমরা সম্পর্ক চ্যাপ্টারে অনেক কিছু ঢাল নির্ণয় করতে বলা হয়, ঠিক আছে, ঢাল নির্ণয় করতে আমরা ডিফারেন্সিয়েশন প্রসেস করি। তাহলে ভিটি গ্রাফ সহজ করে বলে দিই, টি আছে ভি আছে, আমরা ইন্টিগ্রেশন করলে টি এর সাথে ভি কে ইন্টিগ্রেশন করলে কি পাবো? সরণ পাবো। ইন্টিগ্রেশন মানে এরিয়া বের করতে হবে, তার মানে ভিটি গ্রাফের এরিয়া হচ্ছে আমার সরণ পাবো, ওকে। আর ভিটি গ্রাফ আমার টি কে টি এর সাথে ভি কে যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে আমরা কি পাবো? ত্বরণ পাবো। তার মানে যে কোনো বিন্দুতে ভিটি গ্রাফের ঢালকে আমরা ত্বরণ নির্দেশ করতে পারি, ঠিক আছে। এখন আসি দূরত্ব বনাম সময় গ্রাফ। তাহলে দূরত্ব বনাম সময় গ্রাফ, তাহলে এটা কোথায় আছে? ধরো এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এই যে দূরত্ব পাইলাম আর সময় পাইলাম, এই গ্রাফটা এখন আসবে। আমি এই গ্রাফটার সুবিধার জন্য ইউটার নিয়ে জিরো ধরে নিতেছি, তাহলে আমার বুঝাইতে সুবিধা হয়। হাফ এটি স্কয়ার, দেখো মজা, মজা কেমন দেখো, আমরা আর এক্স এক্স বরাবর টি দিলাম, ঠিক আছে। মজাটা হচ্ছে এই কারণে যে এস এর জায়গায় আমি কি লিখবো? ওয়াই, কনস্ট্যান্ট কনস্ট্যান্টের মতো থাকুক, আর টি এর জায়গায় লিখবো এক্স স্কোয়ার। একটু খেয়াল করো, এটা হচ্ছে প্যারাবোলিক ইকুয়েশন, প্যারাবোলা যেটা আমরা গ্রাফল দিয়ে পড়ে আসছি, কোনটার উপর স্কোয়ার নেই? ওয়াই এর উপর, ওয়াই এর কি আছে? পজিটিভ। তার মানে গ্রাফটা হবে মূল বিন্দু, ওই যে তার সাথে প্লাস মাইনাস কিছুই নেই, জাস্ট এইভাবে উপরে উঠবে। আমি বলতে পারো ভাই আরেক পাশটা আঁকলে না, কারণ এই পাশটা আমার নাই, এই পাশটা উজ্জ্বল করে না, ঠিক আছে, এই পাশে আঁকার দরকার নেই। যেহেতু এই পাশটি নেগেটিভ মান আছে, তুমি তো আমাকে বলো -5 7 বলো না, কিন্তু পজিটিভ দিকে যাবো 1 2 3 4। সো আমরা জাস্ট একটা পাশ আঁকলাম, এইভাবে বাড়বে, ঠিক আছে, এটা স্ট্রেট লাইন হবে না, এটা প্যারাবোলিক ইকুয়েশন, ওকে। এটা গুরুত্বপূর্ণ সময় গ্রাফ পেয়ে গেলাম। এখন এসটি গ্রাফ, এসটি গ্রাফ থেকে তুমি যদি ঢাল, ঢাল মানে হচ্ছে ডিফারেন্সিয়েট করা, ঠিক আছে, সহজভাবে বলতেছি, ঢাল মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন, জাস্ট মাথায় লিখে নিতাম, হ্যাঁ। তাহলে এস কে যদি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে কি পাও? ভি পাও। তাহলে এইখানে যে কোনো পয়েন্টে যদি ঢাল নির্ণয় করো কি পাবা? ভেলোসিটি পাবা, ঠিক আছে। এখন এরিয়া যদি বের করো, এরিয়া, এরিয়া মানে ইন্টিগ্রেশন, মানে এস ডিটি, ইন্টিগ্রেট করলে কিছু তো পাবা, কিছু না হয় পাইলা, সেটা তো আসলে কিছু মানে সরণ ব্যাক ত্বরণের মধ্যে কিছু হবে না, সো এখানে সরণ ব্যাক ত্বরণ কিছু পাবা না, বাট এটা ঢাল থেকে তুমি কি পাবা? ভি পাবা, ওকে, ব্যাক পাবা। ব্যাক বনাম দূরত্ব,
স্কোয়ার, ঠিক আছে? তো বি স্কোয়ার ইজ টু এস ইজ খুব ইজি। ব্যাপারটা দাঁড়াবে হচ্ছে এই বরাবর যদি আমি এস দিই, এই বরাবর যদি বি দিই, এটা হচ্ছে ওয়াই স্কোয়ার আর সামথিং এক্স, তাহলে আমি যদি এটা এক্স এক্সিস আমি হচ্ছে ওয়াই এক্সিস, তাহলে এটা কোনটার উপর স্কোয়ার রুট এক্স, এক্স কোন জায়গায় আছে, এক্স হচ্ছে এক্স এক্সিস স্কোয়ার, তার মানে আমার গ্রাফটা দাঁড়াবে হচ্ছে এই বিন্দু থেকে শুরু করবো আমার এক্স বরাবর সে প্রসারিত করতে হবে, বুঝতে পারছি কিভাবে প্রসারিত হবে, স্ট্রেট হয়ে যাবে এখানে আছে এটা উচ্চ, তার মানে আমরা জাস্ট একটা পার্ট তুলে দেবো। আসলে গ্রাফগুলো ক্লিয়ার হয়ে গেছে। ওকে, আরও কোনো যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাদের পেজে নক দিবা এবং আমাদের প্রোগ্রামগুলো ঠিক করে জয়েন করে নেওয়া আইডিয়া, ঠিক আছে? আমাদের ভালো ভালো হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন একটা অঙ্ক করবো, এটা হলো অবশ্যই চ্যাপ্টার আগে যাবো, বাট আজকের জন্য এটা লাস্ট হবে। খুব সুন্দর একটা গ্রাফ দেওয়া আছে, তুমি একটু খেয়াল করো, বি ভার্সেস টি, কি একটা গ্রাফ দেওয়া আছে। এই গ্রাফ থেকে ধরো এই ম্যাথটার উপর তোমার যদি তুমি ইন্টারে আর কিছু না পড়ো, বিলিভ মি তোমার হয়ে যাবে, সত্যি বিষয় আছে, আর কিছু করার দরকার নেই ইন্টারের এইচএসির জন্য, ঠিক আছে? অথবা ধরে নাও সামনে কোনো পরীক্ষার জন্য, ধরো ভেলোসিটি ভার্সেস টি একটা গ্রাফ দেওয়া আছে, ঠিক আছে? এই গ্রাফটা দেখো উথাল পাথাল, ভাইয়া বলবো ভাইয়া আপনি দেখাইছেন উপরে উঠতেছে, আমি শুধু না এখানে তো উপরে উঠতেছে আবার স্ট্রেট এক্স এক্সিসে প্যারালাল আছে, আবার নিচেও নামতেছে। যাক, এখানে আমার কোনো কনফিউশন নেই, আমরা জাস্ট অঙ্কে যাই। বলা হয়েছে ওই গ্রাফ এবি বিসির একটা ত্বরণ বের করো, বি সাইডের দুটি প্রান্তের দূরত্ব বের করো। তো আমার ত্বরণ বের করতে হলে কি করতে হবে, ভিটি ঢাল বের করতে হবে, এটা মনে রাখো। অতিক্রান্ত দূরত্ব বের করতে হলে কি বের করতে হবে, এরিয়া মানে ক্ষেত্রফল বের করতে হবে। এইটুকু তো মাথায় ঢুকছে না? ভিটি গ্রাফ যেহেতু এটা যেহেতু ভিটি গ্রাফ, ভিটি গ্রাফের ঢালে হচ্ছে ত্বরণ, ভিটি গ্রাফের ক্ষেত্রফলে হচ্ছে দূরত্ব। ওকে, তাহলে আমি প্রথমটা কয়ে প্রথমেই চলে যাই, এ ও এ ত্বরণ, এটা ঢাল কত? ঢাল তো মানে হচ্ছে কি, ঢাল মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাই না? লম্বের মান কত, 10 দেওয়া আছে। আমি যদি এইভাবেও বলি ত্বরণ মানে কি ব্যাগের পরিবর্তন, তাহলে আরো সহজ হয়। ব্যাগের পরিবর্তন মানে কি, 0 সেকেন্ডে ছিল ব্যাগ 0, 5 সেকেন্ডে ব্যাগ হয়ে গেছে 10, তাহলে ব্যাগের পরিবর্তন হচ্ছে 10/0, যেটা আমার আসলে এই লম্বটাকেই বুঝাচ্ছে। আর ভূমির মানটা কত, এখানে 5 না, এখানে হচ্ছে 5 - 0 একই কথা, তার মানে এটার মান হবে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, পজিটিভ আসছে। কেন পজিটিভ আসছে আমি বলছিলাম, এই যে এইরকম রেখাগুলোর ঢাল মানে এম হচ্ছে পজিটিভ। ওকে, আচ্ছা, এবি। এখন আসো মজা, মজা বলতে এই কারণে বললাম, এটা ঢাল তো শূন্য, আমি এমনি বলতে পারি এক্স অক্ষের প্যারালাল কোনো রেখার ঢাল শূন্য হবে, কারণ হচ্ছে তোমার দেখো ওয়াই এর পরিবর্তন ছিল আগে 10 পরেও 10 মানে 0, আর আগেও 10 পরেও 10 0 হয়ে যায়। আর এখানে হচ্ছে 15 - 5, নিচে না লিখে পারতাম, আসলে 0 মিটার পার সেকেন্ড, এক্স অক্ষের প্যারালাল ঢাল হচ্ছে শূন্য, ঠিক আছে? তার মানে ভিটি মানে সমবেগ, যদি কখনো বলা থাকে সমবেগ, এখান থেকে আরো অনেক কিছু আমি একসাথে দেখা যায়, তাহলে যদি বলে ভিটি গ্রাফ আঁকো, তাহলে আঁকবা হচ্ছে এরকম স্ট্রেট আসবে, কোনো গিয়ে কোনো চেঞ্জ হবে না। যখন বলবে সমত্বরণের গ্রাফ আঁকো, সমত্বরণ ভিটি গ্রাফ আঁকো, তখন আসবে হচ্ছে মোটামুটি এরকম উপরের দিকে যাবে, ঠিক আছে? ভিটি গ্রাফ, ঠিক আছে? এখন আসি হচ্ছে এ অফ বিসি, এটা মজা। এখন নিচের দিকে গেছে, আর আমরা জানি এইরকম ঢালের ক্ষেত্রে এন্ড হচ্ছে নেগেটিভ হয়, আগেই যে নেগেটিভ হবে আমরা বুঝতে পারতেছি কেন হলো। দেখো শেষ মানে বি থেকে সি বিন্দুতে আসতে ব্যাগের পরিবর্তন ঘটেছে 0 থেকে -10, ব্যাগের পরিবর্তন শেষ বিন্দু মাইনাস আদি বিন্দু, আর এখানে হবে 20 - 15, তাহলে উপরে -10 আর নিচে 5, তাহলে হলো -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মাইনাস হবে ঢালের মানটা, কিন্তু আমরা ক্যালকুলেশন করে দেখলাম মাইনাস। এখন যদি বলা হয় সমমন্দনের গ্রাফ আঁকো, তাহলে একটার সাথে আরেকটার ম্যাচ করতেছি, সমমন্দন ডেফিনেটলি এরকম হবে। ওকে, ক্লিয়ার? তাহলে আমার ফার্স্ট কাজটা হয়ে গেছে। এখন আমরা করবো হচ্ছে যে অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব যখন বের করবো, একটু খেয়াল করে টোটাল দূরত্ব কত, ও
অতিক্রান্ত দূরত্ব যদি 20 সেকেন্ড রয়েছে টোটালটা নিবে। আর যদি বলতো প্রথম 5 সেকেন্ড তাহলে কতটুকু নিতে, এই যে এতটুকু এরিয়া নিতে। ঠিক আছে, যদি বলতো 5 থেকে 15 সেকেন্ড তাহলে এতটুকু এরিয়া নিতে, যতটুকু বলে। এখন বলছে 20 সেকেন্ড মানে টোটাল এরিয়া নিবে, টোটাল 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 টোটাল। আচ্ছা তাহলে হচ্ছে ও এ বি সি ক্ষেত্রে, দেখো তো ওই বি সি ট্রাপিজিয়াম না, তোমরা অলরেডি পড়ছো মনে হয় ট্রাপিজিয়াম না, আমি এটা একবারই করি। অনেকে করবা যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করবা, এই আয়তটার ক্ষেত্রফল বের করে, ত্রিভুজটা দরকার নেই, কোনো দরকার নেই। এটা একটা ট্রাপিজিয়াম, টোটাল ট্রাপিজিয়াম। টোটাল ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল মানে কি? ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম কাকে বলে? যদি দুটো সমান্তরাল বাহু থাকে, এই যে দেখো এটা এ বি এবং এই যে ও সি, এটা সমান্তরাল না? এটা সমান্তরাল বাহু কাকে বলছে? ট্রাপিজিয়াম। বাকিগুলো ক্ষেত্রফল না, কিন্তু ডাজন্ট ম্যাটার। আচ্ছা তাহলে এটার ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, মানে এটা ট্রাপিজিয়াম, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল হবে কোসিক ইন্টু মধ্যবর্তী দূরত্ব। মধ্যবর্তী দূরত্ব বলতে কি বোঝাবো? মধ্যবর্তী দূরত্ব বলতে হচ্ছে এই যে তার এই সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বলতে বোঝাবো 10। আবার বলি তাতে তুমি একটা হচ্ছে হাফ ইন্টু, তার মানে এখানে হাফ ইন্টু এবি প্লাস বিসি। এবির মান কত দেখো তো, এই যে এবির মানটা, এবির মানটা হচ্ছে 5 থেকে 15, 5 থেকে 15 দিলে এটা 10 আসে। আর এই ওসির মানটা কত দেখো তো, ওসির মানটা টোটালটা হচ্ছে 20। তাহলে এখানে লিখবো সমান্তরাল বাহুদের যোগফল, তাহলে 10 20 কিন্তু মধ্যবর্তী দূরত্ব মানে সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব 10, সরাসরি চলে আসছে। আচ্ছা এটা কত করে তোমরা কত আসে আমাকে বলতে পারো যে কত আসবে? মোটামুটি আমি ক্যালকুলেশন করতেছি, সময় নিলাম। এটা আসলে 150 মিটার। ঠিক আছে, তাহলে ভিটি গ্রাফের ঢাল তুমি পাবা হচ্ছে ত্বরণ এবং ক্ষেত্রফল পাবা সরণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটি করার জন্য। আমি যতটুকু পারি সম্ভব দেখানোর চেষ্টা করেছি। আমাদের এইচএসসি ডোজো সবাই হচ্ছে, আগে বলে নিই, প্রিমিয়াম ক্লাস হবে বলতে সবাই হচ্ছে খুবই খুবই এক্সপিরিয়েন্স, এখানে ইনস্ট্রাক্টর থাকবে সবাই। অ্যাকচুয়ালি আমি জাস্ট একটা টিম দেখালাম যে আমরা উদাহরণ কোশ্চেন দেখাবো, এমসিকিউ দেখাবো। আমি একটু এক্সপ্লেন করি। মানে আমাদের প্রত্যেকটা পার্ট হচ্ছে শুধু লাইভ ক্লাস থাকবে না, এই লাইভ ক্লাসের তোমরা পেয়ে যাবা এবং ওয়েবসাইটে রেকর্ডেড ভিডিও পাবা। সবচেয়ে মজার বিষয়, সেখানে এমসিকিউ অ্যানালাইসিস এর জন্য আলাদা রেকর্ডেড ভিডিও থাকবে। তোমাদের রেগুলার যে এক্সাম হবে সেই এক্সাম সলিউশন উপর ভিডিও থাকবে এবং তোমার সেই যে মডিউলগুলো কিংবা মডিউলগুলো, সেই মডিউলগুলোর অ্যাক্সেস হচ্ছে একবারে আপ টু ইন্টার পরীক্ষা পর্যন্ত, এইচএসসি পরীক্ষা পর্যন্ত। ওই গ্রুপগুলোতে তুমি খুব ইজিলি আমাদেরকে নক করতে পারবে না। তুমি একটু খেয়াল করো যে আমাদের মডিউলগুলোতে প্রত্যেকটা ক্লাসের সংখ্যা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা দেখা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সালামু আলাইকুম।